अरे भाई তোমাকে মানুষের তো ভালোবাসা জানতাম না। এই দিন আসবে বুঝি নেই কখনো, দিন আসবে বুঝি নেই, বুঝি নেই দিন আসবে। আল্লাহ বলছে যে আমি জালেমদেরকে ঢিলের হুসে ঢিলা দেখানোর কথা যখন টানি তখন ছাড়ি না, একেবারে হেলিকপ্টারে করে পালাইতে হয়েছে। এই নিউজগুলো আপনারা পাইছেন নাকি? আমি আমাকে দেখতে দেয় না, মানে একটা ব্লক গামছা এটা দিয়ে একটা দিঘির পানি সঞ্চয় করা যায়। এটা যদি করছো ওটা দিয়ে 8 বছর কি করছো? প্রথমে নিয়েছিলাম আমি গরমের সময় নামাজ পড়ার জন্য, কিন্তু চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো, দিঘি বুঝো, বিশাল বড় পুকুর, পুরো দিঘি হয়ে যেত। তো আমাকে বলতে আপনি যাদের নিতে চান, সবচেয়ে বড় বন্ধু ছিল এটা বানাইছে কি 8 বছর তো টিকছে। হ্যাঁ, কোম্পানির অ্যাডভার্টাইজ হয়। তো আমি শুধু নিচ্ছি, আমি শুধু নিচ্ছি এই কোরআন শরীফ নিচ্ছি, অনুবাদটা নিচ্ছি, তাই মুয়ের মাটি একটা চাইছিলাম, সুরবাইদার যে সাহায্য করছে সুন্দর একটা বানাইছিলেন, পথে আমার পানি খাইতে হবে, এখানে পানি নিচ্ছি প্রথম। আর কোরআন শরীফটা দেখি কি অবস্থা 8 বছরে। কত ছিঁড়া, আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি, আমি এগুলো সব করতে আমি লাগাইছি। আবার এখানে কমেন্টে লেখা আছে এই তর্জমায় অনুবাদে এত বেশি ভুল রয়েছে যে কোরআনের অনুবাদের ক্ষেত্রে এই ধরনের ভুল ক্ষমার যোগ্য। ফুটনোটস। এই জন্য 429 নম্বর পৃষ্ঠায় একটা সূরার 3টা নাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সূরাটা সূরা কাসাস, এই যে সূরা কাসওয়াস, Qasas means story. আর কাসাস এখানে আল কাসাস। এক পৃষ্ঠায় একটা সূরা দিয়ে এই ধরনের সবাই পড়বে, কে পড়বে মানে কি সবাই পড়বে। আচ্ছা, নামাজ। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে কোটাই ফেলার মাধ্যমে, সুই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করত। আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রিন্সিপাল মার্কাজুল সুনান মাদ্রাসা পূর্বাচল, ঢাকা। তো আমাকে গত জানুয়ারি 2022 সালের 13 জানুয়ারি রোজ বৃহস্পতিবার রাত 8:35 মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকেরা, ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। তো সেখানে তারা প্রথমে একজন আমাকে বলে, ভাই আপনি কি মুফতি শফিকুল ইসলাম মার্কাজুল সুনান মাদ্রাসার প্রিন্সিপাল? তখন আমি বললাম জি। একথা বলতে আরেকজন কানে কানে বলে, আমরা ডিবির লোক, সোজা গাড়িতে ওঠো, নতুবা সোজা গাড়িতে উঠ, না তো শ্যুট করে মেরে ফেলবো। একথা বলতে তাদের কালো গ্লাসে গাড়ির মধ্যে আমাকে ঢুকিয়ে ফেলে। তারপর আমার সাথে সাথে আমার ফোন নিয়ে ফ্লাই মুট করে বন্ধ করে দেয়। আমি তাদের অনেক বলেছি, তারা যেন আমাকে আমার পরিবারের সাথে যোগাযোগ করে জানায় যে আমি গ্রেফতার হয়েছি বা আমি প্রশাসনের লোকের কাছে আছে, কিন্তু তারা এটা করে নাই। তারপর তারা আমার চোখ বেঁধে ফেলে, কিছুক্ষণ পরে তারা আমার 2 হাতে হ্যান্ডকাপ পরায়। তারপর তারা আমাকে নিয়ে যায় এক জায়গায়, আমি আন্দাজ করেছি বা পরবর্তী সময় জানতে পেরেছি সেটা উত্তরা র্যাব 1-এর তত্ত্বাবধানে। যদিও তারা নিজেকে আমার সামনে ডিবি পরিচয় দিয়েছে, কিন্তু তারা র্যাব 1 ছিল। র্যাব 1-এ তারা র্যাব 1 অফিসে না, অফিস এক জায়গায়, আর টর্চার সেলের অফিস থেকে আরেকটু দূরে। কারণ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার সেল থেকে গাড়ি দিয়ে আয় নাই না, জিজ্ঞাসাবাদ করা হয়তো, টর্চার করা হয়তো। তো ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে নিয়মতান্ত্রিক ওযু করতে দেয় নাই, নামাজ পড়তে দেয় নাই, তেলাওয়াত করতে দেয় নাই,
আমার পর্যাপ্ত খাবার দেয় নাই, আমাকে আলু দেখতে দেওয়া হয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেওয়া হয় নাই, আমার পরিবারের খবর দিতে দেওয়া হয় নাই, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না, পায়খানা করতে গেলে সেখানে দরজা খোলা রাখতে বলতো। তারপর আমার পোশাক তারা খুলে নিয়েছিল, আমাকে পাগলের পোশাক রাখা হয়েছিল ইলেকট্রিক শকের মাধ্যমে। ওখানে আর অনেক লোক আছে, ইলেকট্রিক শকের মাধ্যমে, গরম পানির মাধ্যমে, এরকম লাঠি পিটার মাধ্যমে, হাত প্লাস দিয়ে বা কোটাই ফেলার মাধ্যমে, সুই ঢুকা দেওয়ার মাধ্যমে, মানসিকভাবে বিভিন্নভাবে তারা টর্চার করতো। তারা বলতো আমাকে পাগল বানিয়ে ফেলবে। আর আমি শুধু কান্না করতাম, আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো, তারা জানি না আমাকে বাঁচায় রাখো। তারা আমাকে তিনবার ক্রস ফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিলো, তারা 3বার তারা আমাকে হত্যা করার জন্য নিয়ে গেছে, আমাকে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবে। আমি তাদের হাতে পায়ে ধরে বলতাম আমার কী অপরাধ, আমি কী করেছি। তারা বলছে তোমরা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, সরকারের বিরুদ্ধে কথা বলো, সরকারের বিরুদ্ধে বক্তব্য দাও, সরকারের বিরুদ্ধে জুমার খুতবা দাও। আমি বললাম আমি তো ছোটো মানুষ, আমার তো এত পরিচিতি নাই, আমি এতটা ফেমাসও না, আমার কথা কার কি আসা যায়, আমি আপনাদের এমন কী ক্ষতি করে ফেললাম। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, আমি আমার জীবনে কাউকে বকা দেয় নাই, গালি করে নাই, কারো সম্পদ নষ্ট করে নাই, দুর্নীতি করে নাই, মিথ্যাচার করে নাই, কাউকে আঘাত করে নাই, কাউকে হত্যা করে নাই, কোনো ধরনের অপরাধ কারোর সাথে করি না। তারপরেও তারা আমাকে এরকমভাবে নির্মমভাবে অত্যাচার করে 40 দিন আমার চোখ বেঁধে রেখেছে। তারপরে 40 দিন পরে তারা আমাকে আমার পোশাক পরতে দেয়। তারপরে তারা আমাকে এক জায়গায় নিয়ে গেছে, সেখান থেকে আমাকে নিয়ে গেছে মেরে ফেলবে। তারপরে তারা এই গাড়ি চেঞ্জ করে অন্য গাড়িতে দিল। 40 দিন পরে রাত 12টায় আমি চোখ খুলে দেখি নীলফামারী র্যাব 13 সিপিবি র্যাব 13তে আমাকে সেখানে নেওয়া হয়েছে। আমি বললাম আমাকে আপনাদের কাছে কে দিয়ে গেলো? তারা বললো আমরা জানি, আমরা বলতে পারবো না, অন্য জায়গা থেকে দেওয়া হয়েছে, যেখানে তোমাকে নেওয়া হয়েছিল সেখানে তোমাকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল, তুমি বেঁচে গেছো, আমাদের কাছে আসছো। তারপরে তারা আমাকে অনেক টর্চার নির্যাতন করার পরও নীলফামারী র্যাব 13 এরা আমাকে টর্চার নির্যাতন করার পরে আমি ব্যতীত আমার অসুস্থ হওয়া সত্ত্বেও তাদেরকে বলেছিলাম আমাকে চিকিৎসা করানোর জন্য। তারা আমাকে হসপিটাল নিয়ে গেছে, বলছে ডাক্তারের কাছে যাই বলবো তোমার কোনো অসুবিধা নাই। আমি ডাক্তারের কাছে বলতেছি যে আমার অসুস্থতার কথা, সেখানে ডাক্তার আমার কথা গ্রহণ করে নাই। তারাও ডাক্তারকে বলে দিচ্ছে যেন আমার কোনো অসুস্থতার রিপোর্ট তৈরি না হয়। ডাক্তার ভুয়া মিথ্যা রিপোর্ট তৈরি করেছে, আমি সুস্থ। তারপরে সেখান থেকে আমাকে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাওয়া হয়, সেখানে আমাকে বই দেখানো হয় কোর্টে নেওয়ার আগে, যদি তুমি ম্যাজিস্ট্রেটের সামনে সব কিছু বলো এতদিন যাওয়া হয়েছে, তাহলে তোমাকে আমরা সেখান থেকে ম্যাজিস্ট্রেট তোমাকে নেবে না, আমরা আবার এনে তোমাকে গুম করব। আর যদি বলো আমরা যেভাবে বলি এইভাবে যদি বলো, তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে দিয়ে দিলে তোমাকে একটা মামলা দেওয়া হবে, তারপরে তুমি জামিনে বের হয়ে যেতে পারবা। আমি তাদের হাতে বেয়ে ধরে বলছি স্যার যে কোনো মূল্যে হোক আমাকে বের হওয়ার ব্যবস্থা করুন, অথবা ম্যাজিস্ট্রেটের কাছে দেন। তখন তারা বলে ম্যাজিস্ট্রেটের কাছে যদি যেতে চাও তাহলে তারা কতগুলো কথা বলে দিয়েছে, এগুলো বলতে হবে, তারা বিভিন্ন অন্যায়ের কথা বলেছে, এগুলো স্বীকার করতে হবে। আমি চিনি না ওই এলাকা, রাস্তাঘাট কোনো কিছুই চিনি না। তারপরে সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে আমাকে নিয়ে বলছে কোথায়, আমাকে বলছে গতকালকে তারা গ্রেফতার করেছে, গতকালকে তারা 40 দিন টর্চার করছে, এটা বলে নাই, গতকালকে তারা গ্রেফতার করেছে। তারপরে ম্যাজিস্ট্রেটের সামনে এই কথা বলেছে। আমি ম্যাজিস্ট্রেট আমাকে জিজ্ঞেস করলো এখানে তুমি কোথায় আসছো কেন? আমি বলছি স্যার আমি এখানে কোনো কিছুই চিনি না। তারা আমাকে এভাবে তারা আমাকে ওই পরের ঘটনাগুলো বলতে দেয় না, র্যাব দাঁড়ায় ছিল। তারপরে ম্যাজিস্ট্রেট আমাকে জেলখানায় পাঠায়, সেখানে অনেক কাহিনী, জেলখানার ভিতরে সেলের ভিতরে এখানে নির্যাতন করা হয়তো। প্রথমত কথা হলো লাঠিতে পিটানো হয়তো, আর আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে আমাকে লাগাতার 36 দিন ঘুমাতে দেওয়া হয়নি, আমাকে দাঁড়িয়ে রাখা হয়েছে। একটা মানুষ এক লাগা 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার অবস্থা খারাপ হয়ে যায়। 36 দিন আমাকে ঘুমাতে দেওয়া হয় না, আমার মেরুদণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা হতো। আমার মাথাকে 40 দিন পর্যন্ত টাইট করে বাঁধা রাখা হয়েছে, আর এর জন্য আমার যে ব্যথা তৈরি হয়েছে এখন পর্যন্ত আমার সেই ব্যথা আছে। আমি 1.5 বছর জেল খাটার পরে বের হয়েছি, 1.5 বছর পরে আজকে পর্যন্ত সেই ব্যথা আমার অনুভূত হয়। আমার সারা শরীরে আমি অসুস্থ হয়তো তেমন অবস্থা হয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, আমি ভালোভাবে হাঁটতে পারি না, একতলা সিঁড়ি উঠতে পারি না। অথচ আমি অত্যন্ত পরিশ্রমী ছিলাম, কর্মঠ ছিলাম, আমি অনেক পরিশ্রম করতে পারতাম। আজকে আমার জীবনটা, হ্যাঁ চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, কখনো হাত পিছন দিয়ে বাঁধা রাখতো, কখনো উল্টায় রডের লেগে ঝুলায়, এরকম রডের সাথে ঝুলায় বাঁধা রাখা হয়তো। ওখানে যে ছোটো ঘরটা, ওই ঘরটা একজন মানুষ শুধু দাঁড়ানো যায়, এর বেশি কিছু করা যায় না। হাঁটা চলা করে একজন মানুষ দাঁড়ানো যায়, বা চাইলে বসতে পারে, কোনোরকম শুইতে পারে। এত ছোট্ট একটা কবরের মতো একটা ঘর, ওই ঘরের মধ্যে সেখানে রাখা হয়তো, অন্ধকারের মধ্যে রাখা হয়তো। ওখানে সবচেয়ে বড় কথা হলো যে মানসিকভাবে আমাদেরকে ব্যাপক টর্চার করা হয়তো। আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এই কারণে যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন, এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয়। আমাকে 18ই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, আমার কাপড়টা ভিজা। আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই। চিলে যেমন স্বীকার করে
ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চাইন দোলা করে আমাকে টেনে এসছে নিচে নামানো। আমার বাচ্চা প্রসব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। কিন্তু গাড়িতে উঠেই এই জং টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতেই নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে, তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম। এই নির্যাতন করে তার ডাক্তার চোখ বাঁধা, আমাকে ইনজেকশন দেয়। আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন? এটা কি ভালো না মন্দ, না এর সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম, সে খাপ করে আমার হাত ধরে ফেলছে। পরে ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে। তারপরে রাতে ঘুমিয়ে পড়ি, সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই। একটা ছোট্ট মহসিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন, নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকম একটা রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালাই, দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল, পিছনে একটু সাউন্ড বন্ধ করেন, সাউন্ড বন্ধ করেন। করা হলো কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়। তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠান। আমি মেসেজ করে পাঠিয়েছি। এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম। এবং নাহিদ সার্জিসদের সাথে, আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমাদের ভাই একটু দয়া করে এটা কি ঢুকানো জরুরি ভাই? এটা কি আমাদেরকে পিছনে ঢুকবেন না, চালু রাখেন। আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নাই, জাতিরও মুক্তি নেই। কাজে নির্বিচারে গুলি, শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি। এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, এই কনভারসেশনগুলো তাদের ছিল। বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে চোখ খুলে দিয়ে নাহিদকে দেখছে যে কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো। নাহিদ হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে, ও বুঝতে পারে না, আমি বুঝতে পারি নাই, কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকমভাবে, যে কত শত শত মানুষ ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছে, চোখ মতো দু একটা দিলে কি হবে, তাদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন দিয়ে সারাদিন, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি ঘুরিয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি। ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ। কতটা প্রচন্ড! মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে, মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা করে আসো, ছোট্ট মেয়ে আমার। আমাকে একবার দুপুরে জুলাইয়া শরীরে পায়ে মারলো। কেন মারছিলেন? তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে সারা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তুই আওয়ামী লীগের আমলে বিপি হয়েছিস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করস। এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে। আবার একটা দেখেন, এই যে নাট্যকার ডিবি হারুন হচ্ছে যে ভাতের হোটেল ম্যানেজার, আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা। নাট্যকার ডিবি হারুন, আন্দালিব রহমান পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। আমি
ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ভাই ফ্যামিলি ক্রাইসিসে, আপনি 10 লাখ টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে আবার দিব হানি। তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক না, ঠিক আছে এই এখন এইটা নাও, আর যদি মেকআপ না হয় আবার নিও। সে 4 লাখ টাকা ধার, মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেইটারে বানাইছে 64 লাখ টাকা দিছে নাকি, এবং কত ধরনের রংচং মাথায় প্রচার করে। এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি, 71 টিভি বা এরকম ধরনের আরো অনেকে রংচং মাখিয়ে প্রচার করেছে। এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না, 71 টিভি স্টাফদের দোষ দেবো না, তারা তো চাকরি করে, তাদের অর্ডার ক্যারি করতে হয়, তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথার এই প্রসঙ্গে চলে আসছে এইখানে, আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে, যে দেশে যা চলছে এটা তো আর একটু নৈরাজ্য চলছে। এই আমরা যখন বুঝতে পেরেছি চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, তাই কিন্তু আমরা দেখতেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই এই তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল জনতাধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার এই স্লোগানকে ধারণ করে আমরা এই দলটা গঠন করি। আমরা যদি 18-র পরে এই 24-এর যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম, অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না, অনেকের বয়স হয় নাই, তাহলে আমরা কেন জীবন দিচ্ছি, আমরা কেন সংগ্রাম করছি? এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারের কমিউনিটি কলেজের সহসভাপতি, কদমতলী থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো, এই চট্টগ্রামে, রংপুরে, অনেকে, সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ। কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি? ছাত্র জনতা, রাজনৈতিক দল তো 17 বছরে এই ফ্যাসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা, আম জনতা পতন ঘটিয়েছে। আর এখন আরেকজন লোক লুটপাট শুরু করে দিয়েছে ফ্যাসিবাদকে। এই 17 বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি, আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার যে যা লুটপাট করেছেন, যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন। এবং বিশেষ করে আমি অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো, আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই। একটা নৈরাজ্য চলছে, গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে, সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে। এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে। ওই ফ্যাক্টরি ধ্বংস হলে, পুড়ে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে? এই মানুষের রুটি রুজির কি হবে? তো কাজেই আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন, সেনাবাহিনী সহ তাদেরকে বলবো, আম জনতার সাথে সমন্বয় করে, আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত সংযোগ, নাশকতা, লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন। আমরা সব ধরনের সহযোগিতা করব। আমরা একটা দৈত্য দানব হটাই, 62-তে ধরেছে, 69-এ ধরেছে, গত 17 বছরে সাবেক কোন এমপি, কোন মন্ত্রী, কোন আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই, ওইভাবে গুম হয়নি। সাধারণ মানুষ, সাধারণ কর্মী, তারা গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে। কাজী এই যে এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আম জনতার, জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে। আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি, কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি এবং আমাদের অনুসারীদেরকে আমরা বিরুদ্ধে একটা ব্লেড কিংবা 2 টাকার সুতাও যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায়, তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। সারা দেশে গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে অনুরোধ করব,
আপনারা নেতা কর্মীদেরকে শান্ত করুন। কারা কি করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে, সাংবাদিকরা জানে। এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না আমরা, পরিষ্কারভাবে বলছি। কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো, এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয়, উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বন্টন না হয়, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। এই উপদেষ্টা পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে। এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা, কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে যাবে। তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করা, রাজপথে থাকা সম্ভব নয়। কাজে এইখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। আপনাদেরকে এইবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে, আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে, আপনাদের সেই ফ্রিডম, অবাধ স্বাধীনতা আল্লাহর রহমতে এখন আপনাদের আছে। কাজে আপনারা এগুলো তুলে ধরবেন। আজকে ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল, মায়েরা তার সন্তান নিয়ে রাজপথে এসেছিল, ঠিক একইভাবে এই নৈরাজ্য, লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই ধরনের একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, সেটা সাপোর্ট করতে হবে।